নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা আর আপনার সামনে হাজির ঠোঁটকাটা ঠিক রাত 8টায় আমি পিউ। কেমন চলছে বলুন তো? এসএসকেএম বলল বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরের দিন বোলপুর হাসপাতাল বলল রেস্ট মাস্ট। মমতা তো কেষ্টন্ত প্রাণ, তেমনটাই সবাই জানতো, কিন্তু সিবিআই বারবার অনুব্রত মণ্ডলকে ডাকাডাকি করলেও তৃণমূল স্পিকটি নট। সেই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে টাগিয়ে দেওয়ার মতো কথাবার্তাও বিশেষ শোনা যাচ্ছে না। রাতারাতি সব ভোজবাজির মতো পাল্টে যাচ্ছে, রাজনীতির অঙ্ক পাল্টাচ্ছে। পাল্টালে কেন? বেড রেস্টের প্রয়োজন মানে কি হাসপাতালে ভর্তির মতো না, কিন্তু চেস্টে টাইট হুইজ আছে। সোমবার দেখেছিলেন রাজ্যের সেরা হাসপাতাল এসএসকেএম এর ডাক্তাররা, তা না বলেননি। কিন্তু পরের দিন বেড রেস্টের কথা বললেন বোলপুর মহকুমা হাসপাতালের ডাক্তার। এসএসকেএম থেকে কাল বলা হলো যে উনি সুস্থ, আপনি বলছেন যে বেড রেস্টের প্রয়োজন। বেড রেস্টের প্রয়োজন মানে কি হাসপাতালে ভর্তির মতো না। না, ভর্তি হচ্ছে হ্যাঁ হচ্ছেন না। ভর্তি হচ্ছেন না? না, ওই কেমন দেখেন? আগেতে বেটার আছে, আগে থেকে এখন ভর্তির প্রয়োজন নেই। না, প্রয়োজন নেই, সব রিপোর্ট দিয়েছি ওখানে। হার্টেরটা মানসিক সেভেন চাপ আছে। কি রয়েছে? মানসিক চাপ কি রয়েছে? দেখে মনে হলো না, দেখে মনে হলো না। শ্বাসকষ্ট আছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তো আছেই। বুঝুন ঠেলা। সোমবার অনুব্রতকে ডেকেছিল সিবিআই। অসুস্থতার দোহাই দিয়ে তিনি চলে যান এসএসকেএম এ দেখাতে, কিন্তু স্যার ভর্তির কি তার প্রয়োজন নেই? এখন প্রয়োজন নেই, এখন ভর্তির প্রয়োজন নেই। না, প্রয়োজন নেই। হাসপাতাল থেকে তাদের দফতরে আসতে বলেছিল সিবিআই। যাননি কেষ্ট, সোজা চলে যান বোলপুরের বাড়িতে। মঙ্গলবার সকালে ফের সিবিআই নোটিশ, বুধবার আসতে হবে। মঙ্গলবার সকালে বাড়িতে বোলপুর মহকুমা হাসপাতালের ডাক্তারের দলও। জেলা প্রশাসন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি কেউ অসুস্থ বলেন, হ্যাঁ, আর সেরকম যদি প্রশাসনিক নির্দেশ আসে তাহলে তো দেখতেই হবে। হাসপাতালটা বোলপুরে, কেষ্টর বাড়িও বোলপুরে। পছন্দের প্রেসক্রিপশন না দিয়ে পারেন ডাক্তারবাবু? কার ঘাড়ে কটা মাথা? ডেকেছিলেন ফিস্চুলার ব্যথার জন্য। মানে বেশ ব্যথা পাচ্ছেন, কারণ জায়গাটা ফুলে উঠেছে এবং পাস আছে ভিতরে। বেড রেস্ট অবশ্য দেওয়া হলো ফুসফুসের সমস্যায়। কলকাতা যাওয়ার মতো অবস্থায় অবশ্যই আছেন, কিন্তু আমার মনে হয় এই সময় না গেলেই ভালো। চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে, সেটাও গেছে। তবে অনুব্রতবাবু ম্যানেজ করার চেষ্টা যতই করুন, পাবলিক কিন্তু চোর বলা শুরু করে দিয়েছে। সোমবার এসএসকেএম এ শোনেননি? কি বুঝলেন? অসুস্থ কেষ্ট গিয়েছিলেন এসএসকেএম এ, সেখানে শুনলেন ভর্তি হওয়ার দরকার নেই, পরের বার আউটডোরে দেখাবেন। সিগন্যাল বুঝে ফেললেন করিতকর্মা নেতা, ফিরে গেলেন নিজের সাম্রাজ্যে বোলপুরে। সেখানে তো তিনিই সব। তিনি ডাক্তারের কাছে গেলেন না, বললেন জেলা প্রশাসনকে, আর তাঁদের নির্দেশে ডাক্তার গেল কেষ্টর কাছে। পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, এসএসকেএম তাকে ফিরিয়ে দিয়েছে। ইশারাই কাফি নয়? দাদা কোথায় যাচ্ছেন? হ্যাঁ বাড়ি, হ্যাঁ বাড়ি, হ্যাঁ বাড়ি। মোটা পার্থর সঙ্গে মোটা কেষ্ট একসঙ্গে রাত্রি যাপন। সিবিআই কি করবে সেটা জেনে ফেলেছেন বিরোধী দলনেতা। তার কথা শুনুন। গরু পাচার তদন্তে আর সিবিআইকে দরকার কিসের? একেবারে কলকাতা থেকে শুরু করে অনুব্রত হয়ে মুর্শিদাবাদের প্রায় সমস্ত নেতাই যুক্ত। তারা ভাগ পেয়েছেন, তাকে সাহায্য করেছেন। শুধু নেতা নয়, বিভিন্ন থানার ইন্সপেক্টররা। তিনি ছিলেন শের, বীরভূমের শের। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বাড়ি থেকে বেরোতে দেবো না, বেরিয়ে কানাত ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। মনে আছে 2013 সালের পঞ্চায়েত ভোটে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কি কাণ্ড করেছিলেন? 2018 পঞ্চায়েত ভোটে সেটা নিয়ে গেলেন শিল্পের পর্যায়ে। জেলা পরিষদে 42 19 পঞ্চায়েত সমিতির 16টি, 167 পঞ্চায়েতের মধ্যে 140টিতে বিনা ভোটে দলকে জিতিয়ে দিয়ে
হিরো হয়ে গিয়েছিলেন কেষ্ট, তিনি এখন পাঁকে পড়েছেন। উনি এড়াচ্ছেন কি এড়াচ্ছেন না সেটা উনি বলতে পারবেন। আর 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 যাদের কাছে যাওয়ার কথা তারা বলতে পারবেন যে ওই যে হাজিরা কেন এড়াচ্ছেন বা কি ব্যাপার। দিদি মোটামুটি কাঁধ থেকে ঝেড়ে ফেলেছে। দিদি বলছে তুমি নিজে নিজে অক্সিজেন নাও, নিজে নিজে অক্সিজেন নিয়ে বেঁচে থাকো। আমি আর নাই অক্সিজেন সাপ্লাই, আমি আর করতে পারবো না, নিজে নিজে অক্সিজেন নাও, নিজে নিজে বেঁচে থাকো। পার্থবাবু অপেক্ষায় আছে, সঙ্গী চায়, পার্থবাবুর পাশে একটা সঙ্গী অন্তত অনুব্রতকে করুক। বিরোধী দলনেতাকে থামানোই যাচ্ছে না। আমি বলছি ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না, দেখতে থাকুন। আর 24-এ একসঙ্গে ভোট হবে। সে তো পরের কথা, তার আগে তো পঞ্চায়েত ভোট। তাতে বীরভূমের মাটিতে খেলবেন কে? খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। আজ তো মহরম, ছুটির দিন, কিন্তু সিবিআইয়ের কি আর ছুটি আছে? তার উপর অনুব্রতর লুকোচুরি খেলায় তো কেন্দ্রীয় গোয়েন্দাদেরই ঘুরপাক খেতে হচ্ছে। আর আজ ছুটির দিনেই কলকাতা এলেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর অজয় ভটনাগর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে যে ঘটনায় সিবিআই তদন্ত চলছে তারই তদারকির দায়িত্বে রয়েছেন তিনি। উচ্চপদস্থ কর্তা আসতেই জরুরি বৈঠকে বসেন সিবিআইয়ের আধিকারিকরা। এর আগেও তিনি কলকাতায় এসেছিলেন। সূত্র বলছে, তদন্তের গতিবিধি পর্যালোচনা করতে আধিকারিকদের সঙ্গে অতিরিক্ত ডিরেক্টরের জরুরি বৈঠক। গরু পাচার কাণ্ডেও তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করেন সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর। বুঝতেই পারছেন তৎপরতা কেন। তবে এবার অন্যদের কথায় আসি। অপা পাশাপাশি হলেও আলাদা জেল, আলাদা সেল দুজনের, কিন্তু তাতে মনের আবেগ কি বাঁধ মানে? মুখে যতই বলুন অর্পিতাকে ভালো করে চিনি না, মন তো উথাল পাথাল। জেলের কুঠুরিতে বসেই আক্ষেপ, খোঁজ নিচ্ছেন অর্পিতার। একটু হলে নিজের আইনজীবীদেরই তো পাঠিয়ে দিচ্ছিলেন অর্পিতার হয়ে লড়তে। তবে তাদেরই কথা শুনে শেষমেশ নিরস্ত হন। ওদিকে অর্পিতার এখন মন মজেছে কিসে জানেন? না না, পার্থ তো পাস্ট, এখন তিনি ব্যস্ত বইপত্র নিয়ে। অর্পিতা অর্পিতা করে সকাল থেকে ব্যতিব্যস্ত পার্থ। আইনজীবীরা গেলেন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দেখা করতে, আইনি পরামর্শ দিতে। আর পার্থ অর্পিতাকে আইনি পরামর্শের পরামর্শ দিলেন আইনজীবীদেরই। তিনি জানতে চান অর্পিতাকে ঠিকমতো আইনি সাহায্য দেওয়া হচ্ছে তো। প্রয়োজনে অর্পিতাকে আইনি সাহায্য দেওয়ার জন্য আইনজীবীদের অনুরোধও করেন, যদিও এতে পার্থর বিপদ আরও বাড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনজীবীরা। সূত্র বলছে, এরপরও অর্পিতার দুর্দশা নিয়ে আক্ষেপ করতে থাকেন প্রাক্তন মন্ত্রী। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শেষমেশ থামান আইনজীবীরা। খাবার নিয়ে তো বায়না চলছেই, সুযোগ পেলেই ক্যান্টিন থেকে কিনে নিচ্ছেন তেলে ভাজা, চপ। হাজার বারণ করলেও কে শোনে? বিশেষ পছন্দ পাঁঠার মাংস, সেটাও চাই চাই করছেন। এদিন তো পেয়েও গেলেন। মহরম উপলক্ষে সংশোধনাগারে ছিল ইলাহি খানাপিনার আয়োজন, ছিল মাটনও। একেবারে কবজি ডুবিয়ে বড় বড় 4 পিস মাটন খেয়েছেন পার্থ। কে বলবে চেয়ে চিনতে এর আগে ইডির কাছে মাটন পাননি তিনি? আর এখন চপ, বেগুনি, মাটন দিব্যি জেলে বসে চলছে। তবে অর্পিতা কিছুতেই মানাতে পারছেন না। সংশোধনাগার সূত্রে খবর, অন্য বন্দীদের সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করছেন তিনি। খাবার দাবার নিয়েও হাজারটা সমস্যা। অর্পিতা তাই বেশ মনমরা। জানা গিয়েছে বই পড়তে চেয়েছেন, জেলের লাইব্রেরি থেকে একটা বই দেওয়াও হয়েছে। তবে বিলাসবহুল ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, দামি দামি গাড়ি ছাড়া এক পা চলতো না। ক্যামেরা, লাইট, অ্যাকশন কিংবা র্যাম্পে ক্যাটওয়াক করে দিন কাটতো যার, সেই অর্পিতার লাইফস্টাইল থেকে সব খুইয়ে এখন ছোট্ট কুপড়িতে বন্দি। ইফেক্ট তো হবেই। আমি তো ঠোঁটকাটা, একটা কথা বলতেই হচ্ছে। এই যে অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পেল ইডি, সোনা দানা কত শত ব্যবসার নারী নক্ষত্র সামনে এলো, এগুলো কার, কোথা থেকে এলো অর্পিতা জানেন না? আজ চোখের জল ফেললে কি সত্যিই সব মিথ্যে হয়ে যাবে? ইডিকে দরকার মতো সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। কবে যাবেন তারা? অপা গারদে সেটেল হলে তারপর। আচ্ছা, এই পার্থ অর্পিতার কথা এত বেশি চর্চায় আপনারা ওই নামটা ভুলে যাননি তো? অঙ্কিতা অধিকারী মনে আছে তো? পরেশ অধিকারীর মেয়ে। এবার পরেশের পরশ মহারাষ্ট্রেও। সোজা কথায় বললে আর এক পরেশ অধিকারীর খোঁজ মিলেছে মারাঠা ভূমে। শিন্ডে শিবিরের সেনা বিধায়ক আব্দুল সত্তার আব্দুল নবী।
মহারাষ্ট্রের টেট কেলেঙ্কারিতে তার 2 মেয়ের নাম জড়িয়েছে। 2 মেয়ের কেউ টেট পাস করতে পারেননি। সত্তার দাবি করছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আর মজার ব্যাপার হলো অভিযোগ তো উঠছে, অথচ সেই সত্তারকেই আজ মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন একনাথ শিন্ডে। শুভেন্দু বাবুরা এই খবরটা রাখছেন তো? এবার মহারাষ্ট্রের টেটেও ঠগ বাঁচতে গাঁও উজাড় হওয়ার জোগাড়। 2020 সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের টেট পরীক্ষা হয়। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা। গত বুধবার 7,880 জন চাকরি প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়। অভিযোগ, ঘুষ দিয়ে বা বেআইনি উপায়ে এরা উত্তীর্ণের তালিকায় নাম তুলেছেন। 293 জন চাকরি প্রার্থী ভুয়ো সার্টিফিকেটও জমা দেন। এই ঘটনায় এক আইএএস অফিসার ও মহারাষ্ট্র টেট কাউন্সিল অফ এক্সামিনেশনের কমিশনার গ্রেফতার। আর এই ভুয়ো তালিকাতেই রয়েছে শিবসেনার মন্ত্রী আব্দুল সত্তারের 2 মেয়ে। এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে উদ্ধবের শিবসেনা। নাম উঠলেও সেই সত্তারকেই মন্ত্রিসভায় স্থান দিয়েছেন শিন্ডে সরকার। মানে তদন্তের আগেই মন্ত্রী করে দিলেন। কেন আবার? রাজনীতির চাপ। আসলে পরেশ অধিকারীরা তো সব জায়গাতেই আছেন, সুযোগ দেখলেই শিবির বদল করেন ক্ষমতার কাছাকাছি থাকতে। কেন জানেন? ক্ষমতার ওয়াশিং মেশিনে ঢুকে পড়লেই গায়ে লেগে থাকা কালি ধুয়ে মুছে সাফ। পায়ে পা লাগিয়ে ঝগড়া, আর সেই ঝগড়া থেকে কি নীতিশের মতি বদল নাকি মতি ভ্রম? নীতিশ কুমার বলছেন পদে পদে অপমান করছে বিজেপি। একটু তলিয়ে দেখলে বোঝা যায় আরসিপি সিং বিতর্ক তো ছুতো মাত্র। খেলা ঘোরানোর খেলা বহু আগে থেকেই শুরু করেছিলেন স্বয়ং নীতিশ। বুঝেছিলেন এরপর জোট রাখলে বিজেপির হাতের পুতুল হয়ে থেকে যেতে হবে আজীবন। তাই লোহা গরম থাকতে থাকতেই কিস্তিমাত করে দিলেন নীতিশ। এখন প্রশ্ন, এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরবে না তো? 24-এর আগে কি খেলা ঘুরিয়ে দিলেন নীতিশ কুমার? সে কথা 24 বলবে। তবে বিজেপিকে বিসর্জন দিয়ে নীতিশের হাতে এখন লণ্ঠন, এটাই বাস্তব। পার্টি গণিত বলছে ভোট অঙ্ক খুব সোজা। নীতিশের সঙ্গে রয়েছে জেডিইউ 45 আসন, আরজেডি 79, কংগ্রেস 19, বাম 16 আর জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা 4, সব মিলিয়ে 163। আর বিজেপির বিধায়ক সংখ্যা 77। বিকেলেই রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এলেন নীতিশ কুমার। একই সঙ্গে সরকার গড়ার দাবিও জানিয়ে এলেন পাটলিপুত্রের চাণক্য। एक साथ मिलकर के 7 पार्टियों है, जो हम लोगों का महागठबंधन है, हम मिल करके आगे काम करेंगे, सेवा करेंगे। कि पूरे बिहार विधानसभा में एक अकेली पार्टी रहेगी भाजपा। बाकी जितने सदस्य और पार्टी जो है नीतीश कुमार जी को अपना नेता यानी महागठबंधन का नेता माना है। राजनीतिर शिविर बदल तोड़जा होबे ना। और जो कुछ भी आज हुआ है वह न केवल भाजपा बल्कि बिहार की सारी जनता के साथ धोखा है और बिहार की जनता इसको कतई बर्दाश्त नहीं करेगी। मैं महामहिम राज्यपाल जी से भी आग्रह करूंगा कि राष्ट्रपति शासन की वो सिफारिश करें और ये समय है कि जिस तरीके से जोड़ तोड़ की सरकार बनाने का मुख्यमंत्री नीतीश कुमार जी काम कर रहे हैं और जनादेश का अपमान कर रहे हैं, बिहार एक फ्रेश मैंडेट ले जाए। बिहार में मध्यवर्ती चुनाव होने चाहिए। आज के दिन जब अंग्रेजों के खिलाफ नारा दिया था भारत छोड़ो, अगर बिहार से ये नारा आया कि भारतीय जनता पार्टी भगाओ, मुझे लगता है कि और प्रदेशों में भी इसी तरीके से बहुत जल्दी भारतीय जनता पार्टी के खिलाफ पॉलिटिकल पार्टीज भी खड़ी होंगी और जनता भी खड़ी होगी। 2015 সালে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি কংগ্রেসের হাত ধরেন নীতিশ। 2 বছর সরকার চলতে না চলতে ইউটার্ন, পদ্ম বুকে জড়িয়ে ফের শিবির বদল। 7 বছর পর আবার ইউটার্ন, মহাগঠবন্ধনে ফিরলেন নীতিশ। আবার লালুর আরজেডির সঙ্গে জোট। নিজের বিশ্বাসযোগ্যতায় কি জলাঞ্জলি দিলেন না নীতিশ কুমার? নীতিশ কুমার শপথ নিচ্ছেন আবার মুখ্যমন্ত্রী হিসাবে আগামীকাল। মহারাষ্ট্র মডেলের বদলা কি বিহারে? নীতিশের কিস্তিমাতেই তো হিন্দি বলয়ের রাজ্য হাতছাড়া হলো পদ্মের। এবার জেডিইউ ভেঙে মধ্যপ্রদেশ লাইনে কি পাটনা দখল করতে পারবেন সারা? লাখ টাকার প্রশ্ন, আর উত্তর বেশ কঠিন। সবেটা মহারাষ্ট্র হয়েছে, এরপরে ঝাড়খণ্ড হবে, তারপর রাজস্থান হবে, তারপরে বাংলায় পৌঁছে যাবো।
এই সেদিন পর্যন্ত মহারাষ্ট্র মডেলের বড়াই করতেন শুভেন্দু অধিকারী। টলমল হয়েও সামলে নিয়েছে ঝাড়খণ্ড। আর এবার বিজেপির হাতে থাকা বিহারেই পাশা উল্টে গেল। বলতে গেলে মহারাষ্ট্রের উলটপুরানি তো ঘটল পড়শি রাজ্যে। আচ্ছা, মহারাষ্ট্র মডেলই যদি হবে তবে তো একজন শিন্ডেও থাকতে হবে। রাজনীতির ফিসফাস জেডিইউ এর রামচন্দ্র প্রসাদ সিংকেই বিহারের শিন্ডে বানাতে চেয়েছিলেন অমিত শাহরা। একদা নীতিশের আস্থাভাজন ছিলেন আরসিপি। প্রাক্তন আমলাকে রাজ্যসভায় পাঠান নীতিশ, দলের সর্বভারতীয় সভাপতিও করে দেন। কিন্তু অভিযোগ, নীতিশকে না জানেই আরসিপিকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হয়। ক্রমেই অমিত শাহ ঘনিষ্ঠ হয়ে ওঠেন আরসিপি সিং। এমনকি বিজেপির বিভিন্ন সিদ্ধান্তে দলকেও টেনে আনার চেষ্টা করেন তিনি। এরপরই তাল কাটে। আরসিপিকে আর রাজ্যসভার টিকিট দেননি নীতিশ, ফলে মন্ত্রিত্ব খোয়াতে হয় আরসিপিকে। দুর্নীতির অভিযোগ তুলে তার জবাবদিহিও তলব করেন নীতিশ। এরপরই দল ছাড়েন আরসিপি। এই আরসিপিকে দিয়ে জেডিইউ ভাঙিয়ে মহারাষ্ট্রের পুনরাবৃত্তি করার পরিকল্পনা ছিল বিজেপির, তাই তো অভিযোগ। আর সেই বাড়া ভাতে ছাই দিয়ে দিনের শেষে চওড়া হাসি নীতিশের মুখে। কিন্তু কোনো রিসর্ট পলিটিক্স হলো না, দল ভাঙল না। বলতে গেলে পাঁচকান হওয়ার আগেই মাস্টার স্ট্রোকটা খেলে দিলেন নীতিশ। অবশেষে আজ বিজেপিকে বিসর্জন দিলেন। এ নিয়ে দ্বিতীয়বার ঘটনাচক্রে আজই শিন্ডে সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ। তবে সেই ছবি ছাপিয়ে প্রথম হেডলাইন হয়ে উঠলেন কুর্মী নেতা নীতিশ কুমারই। শুভেন্দু বাবুরা কি কিছুটা দমে গেলেন? আমি বলছি ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। আমি বলছি দেখতে থাকুন আর 24-এ একসঙ্গে ভোট হবে। এরা এখানে মাথা টুকতে আসলে, হিমালয়ে মাথা টুকলে যেমন অবস্থা হবে সেই অবস্থা হবে ওদের। ওরা কিছুতেই কিছু করতে পারবেন না। 10,000 ফুট উচ্চতায় এই প্রথম যৌথ সামরিক মহড়া দেবে ভারত ও মার্কিন সেনা। অক্টোবরে মহড়া দেবে উত্তরাখণ্ডের আউলিতে, যেখান থেকে ইন্দো চীন বিতর্কিত সীমান্তের দূরত্ব মাত্র 95 কিলোমিটার। আর তার মধ্যেই তৈরি হচ্ছে নয়া ঝটকা। ব্রেকের আগে যে ঝটকার কথা বললাম, দেখুন। সীমান্তের হাওয়া এখনো গরম, তার মধ্যেই ভারতের নতুন গরম বার্তা। ওপো, ভিভো, জিওমি, রিয়েলমির মতো চীনা সংস্থার তৈরি 12,000 টাকার কম দামের মোবাইল এদেশে নিষিদ্ধ হতে পারে। কাউন্টার পয়েন্টের তথ্য বলছে 2022 সালের জুন পর্যন্ত ভারতে বিক্রি হওয়া প্রতি 3টি মোবাইলের একটির দাম 12,000 টাকার কম। এই বিরাট বাজারের 80%ই চীনা স্মার্টফোন কোম্পানিগুলোর দখলে। লাভা, মাইক্রোম্যাক্সের মতো ভারতীয় কোম্পানিগুলো একের পর এক ফোন আনলেও চীনা মোবাইলগুলোর সামনে স্রেফ পাত্তা পাচ্ছে না। চীনা মোবাইল নিষিদ্ধ হলে সেই সব সংস্থা অক্সিজেন পেতে পারে, তবে অ্যাপল, স্যামসাং এর মতো কোম্পানির কোনো ক্ষতি হবে না। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা হামলায় বেশ কিছু ভারতীয় জওয়ানের মৃত্যুর পর টিকটক, পাবজি সহ 300-র বেশি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়। চীনা মোবাইলে নিষেধাজ্ঞা জারি হলে ভারতীয় কোম্পানিগুলোর লাভের সম্ভাবনা তৈরি হবে। স্বাধীনতার 75 বছরে সেটা হবে বড় উপহার। চীনের বিরুদ্ধে মাঝে মধ্যে গরম গরম কথা বলে কেন্দ্র, কিন্তু দেখা যাচ্ছে 2021 সালের এপ্রিল-মে মাসের তুলনায় 2022 সালের এপ্রিল-মে মাসে চীনে ভারতের রফতানি কমেছে 31%। ওই সময় চীন থেকে আমদানি বেড়েছে 12.75%। চীনা সংস্থার মোবাইল নিষিদ্ধ করে লাভ কি আদৌ হবে? তবে দেশপ্রেমের আবেগ উস্কে দিয়ে খানিকটা ফায়দা অবশ্যই লোটা যাবে। শুনে নিলেন তো, জেনে গেলেন। এবার সাবধান হয়ে যান, চটপট মোবাইল বদলে ফেলুন। আবার টোটকাটা ফিরে আসবে আগামীকাল। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন TV9 বাংলা।